সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটে নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি ও লেখক সুবর্ণা দাস। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। সুবর্ণা দাস, আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবার ২১-এর বইমেলা নিয়ে আপনার মূল্যায়ন কি কিংবা অনুভূতি কি? মহান ভাষা শহীদদের ভাষার মাসে ২১শে বইমেলা বাঙালি জাতির জন্য অনেক গৌরবের, অনেক অনুপ্রেরণার। প্রতি বছর ভাষা শহীদদের স্মৃতি অর্ঘ্যে, স্মৃতি নিবেদনে এই বইমেলার আয়োজন করা হয়। এখানে লেখক, পাঠক, সুধীজন সমাবেশ ঘটে। মূলত বইমেলা হচ্ছে বাঙালি জাতির ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, সাহিত্যের ধারক এবং বাহক। বইমেলায় যে পাঠক লেখক সমাবেশ ঘটে, এখানে জ্ঞানের চর্চা হয়। একটি জাতি মূলত জ্ঞান চর্চা ছাড়া একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই বইমেলা দিয়ে ২১শে বইমেলা আমাদের অনেক দায়বদ্ধতার দিক রয়েছে, আমাদের অনেক দায়িত্ব দিক রয়েছে। বাঙালি জাতি ২১শে বইমেলা আয়োজন করে এবং এটা আমাদের অত্যন্ত সম্মানের এবং ঐতিহ্য, অনুপ্রেরণার দিক। শুধু লেখালেখি করে জীবন নির্বাহ করে এইরকম লেখক বাংলাদেশে তৈরি হচ্ছে না কেন? শুধু লেখালেখি করে জীবিকা নির্বাহ করার যে প্রেক্ষাপট বাংলাদেশে, সেটা এখনও তৈরি হয়নি। এর কয়েকটি কারণ রয়েছে। সেটা হচ্ছে পাঠক কম, পাঠক সংখ্যা কম। আমরা যদিও অনেকেই বই পড়ে এবং বই পড়ার নিয়মিত বই পড়ে, কিন্তু কিনে বই পড়ার প্রতি এখনও মানসিকতা আমাদের ভিতরে তৈরি হয়নি, যার কারণে মানুষ তেমনভাবে বই কিনে না। আর যদি বই বিক্রি করতে না পারে, তাহলে লেখক সেটা তার জীবিকা নির্বাহ কীভাবে করবে? তো এই মানসিকতা তৈরি করতে হবে, ইতিবাচক মানসিকতা। তারপরে যে প্রকাশনার দিকটি রয়েছে, সেখান থেকেও লেখকরা উপযুক্ত রয়্যালিটি ঠিকমতো বুঝে পান না। তো একটি বই যদি দিনের পর দিন অনেক হাজার কপিও বিক্রি হয়, তাহলে দেখা যাচ্ছে যে তার সংসার দীর্ঘমেয়াদী যে চালানো, সেটাও সম্ভব হবে না। তারপরে যে বিষয়টা, অনলাইনে বই পাওয়া যাচ্ছে, অনেক বই এখন অনলাইনে ডাউনলোড করে আমরা পড়ে থাকি, যার কারণে মানুষ বই কম কিনে। এই আরেকটা হচ্ছে যে পিডিএফ অবৈধভাবে ছড়িয়ে পড়ে অনলাইনে বিভিন্ন জায়গায়। তো এই বিষয়গুলোর কারণে আসলে লেখক, কবি সমাজ আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হয়। আর যার কারণে সে আর্থিকভাবে জীবিকা নির্বাহ করার জন্য লেখালেখিটাকে পেশা হিসাবে নিতে পারে না। কিন্তু আগে কিছু জনপ্রিয় লেখক ছিলেন, তারা পেশা হিসাবে ২-৪ গণা কয়েকজন ছিলেন, পেশা হিসাবে নিতে পেরেছিলেন। কিন্তু সেই লেখকরা, সেই জনপ্রিয় লেখকরা কিন্তু এখন আর সেই জনপ্রিয় লেখক হিসাবে এখন আর ধরে রাখতে পারছেন না। এই জনপ্রিয়তা লেখক হিসাবে ধরে রাখার জন্য আমাদের কি কি পদক্ষেপ বা কি কি করণীয় আছে বলে মনে করেন আপনি? আসলে সময় পরিবর্তনশীল, সেই সময় পরিবর্তনশীলতার সাথে সাথে মানুষের রুচিও পরিবর্তন হয়। সময়ের তাগিদে মানুষ পুরনো যে চিন্তা ধারণা, ধ্যান ধারণা, সেখান থেকে বের হয়ে এসে নতুনত্বের দিকে ধাবিত হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে যেই লেখাটা জনপ্রিয় হতো, সেই লেখাটা কালের ধারাবাহিকতায় নতুন একটি স্থান দখল করে নিয়েছে, আরেকটি নতুন লেখা। তো সেই ক্ষেত্রে যদি লেখককে জনপ্রিয়তা ধরে রাখতে হয়, সেই ক্ষেত্রে তাকে সময় উপযোগী এবং সমাজকে গভীরভাবে পর্যবেক্ষণ করে তাহলে তাকে লেখাটা প্রেজেন্ট করতে হবে এবং তাকে সময়ের সাথে সাথে নিজেকে নবায়ন করতে হবে। পাঠকের রুচি এবং সময়ের চাহিদা অনুযায়ী লেখাকে যদি ধরে রাখা যায়,
তাহলে সেটা জনপ্রিয়তা পাবে এবং বাড়বে। এই জনপ্রিয়তার কথা বললেন, আমাদের দেশ কিন্তু এখন একটা প্রযুক্তির মাধ্যমেই এগোচ্ছে এবং অনেক লেখক এই প্রযুক্তি ব্যবহার করে জনপ্রিয় হয়েছেন। এই প্রযুক্তির মাধ্যমে সাহিত্য চর্চায় কোনো প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন? বর্তমান যুগ প্রযুক্তির যুগ, এটাকে অস্বীকার করা যাবে না, এবং প্রযুক্তির মাধ্যমেই এখন একটি অনলাইনের মাধ্যমে, একটি অ্যাকাউন্টের মাধ্যমে সারা বিশ্বে লেখাকে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে, যেটা নাকি কখনোই প্রতিবন্ধকতা নয়, বরঞ্চ যে চিন্তাধারা মেধার আরও বেশি বেগবান হচ্ছে এবং প্রকাশ ঘটছে। সুতরাং প্রযুক্তি যদি আমরা ইতিবাচক দিক হিসেবে নিয়ে লেখাকে উপস্থাপন করতে পারি, সমাজের কাছে তুলে ধরতে পারি মানসম্মত লেখা, তাহলে অবশ্যই প্রযুক্তি আমাদের জন্য লাভবান। বাংলাদেশের কবিরা লেখালেখিতে কতটুকু স্বাধীন বলে আপনি মনে করেন? এটা আসলে চমৎকার একটি প্রশ্ন, ধন্যবাদ। আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে আমরা দেখছি বিভিন্ন আমরা লেখক সমাজ, কবিরা লেখালেখি করছে, আমাদের মত প্রকাশ বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরছি, পত্রিকায় এবং যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে তুলে ধরছি। সেক্ষেত্রে লেখকরা মোটামুটি স্বাধীন, তবে এখানে একটু সমস্যাও রয়েছে। সেটা যেহেতু একজন লেখক অনেক দিক চিন্তা ভাবনা করে লেখালেখি প্রেজেন্ট করেন, সেটা হলো রাজনৈতিক সংবেদনশীলতা, ধর্মীয় অনুভূতি। তো যেহেতু লেখকরা পেশাগতভাবে বিভিন্ন পেশায় জড়িত, শিক্ষক, সাংবাদিক এবং অন্যান্য পেশায় জড়িত, তো সেইখানে একটু সংকুচিত দিক রয়েছে, সংবেদনশীলতার দিক রয়েছে। তাই পেশাগত দিক এবং রাজনৈতিক দিক, ধর্মীয় দিক বিবেচনা করে আর লেখক একটু সংকুচিত থাকে এবং অনেকটা লেখা এড়িয়ে চলেন। অনেক লেখক তার নিজের লেখা সার্বজনীনভাবে পাঠকের কাছে তুলে ধরতে পারছেন না। একজন কবির লেখা সার্বজনীনভাবে পাঠকের কাছে তুলে ধরতে হলে একজন লেখকের কি কি দায়িত্ব আছে বলে আপনি মনে করেন? সার্বজনীন হচ্ছে সর্বজন গৃহীত। মানুষের জীবনে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, প্রতিটি মানুষের জীবনে এইসব দিক রয়েছে। তো এইসব দিক নিয়ে যদি গভীরভাবে পর্যবেক্ষণ করে লেখা হয়, তাহলে সেই লেখাটা অবশ্যই সর্বজনীন হবে এবং সময়, পরিবেশ বিবেচনা করে মানবিক দিক থেকে লেখককে লিখতে হবে, তাহলেই একটি লেখা সর্বজন গৃহীত হবে। অভিযোগ রয়েছে বর্তমান যুগের কবি সাহিত্যিকরা অতিমাত্রায় কমার্শিয়াল হয়ে যাচ্ছেন, যা রবীন্দ্র নজরুল যুগে ছিল না। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। এখন সাহিত্য যে সাধনা সেটা অনেক বিস্তৃত, সাহিত্য বাজার অনেক বিস্তৃত, যা রবীন্দ্র নজরুল যুগে ছিল না। তখন প্রকাশনা কম ছিল। আর তখন রবীন্দ্র নজরুল যুগে লেখক কবিবৃন্দ একটা আত্মিক তাগিদ থেকে লিখতেন এবং সমাজকে গভীরভাবে অনুধাবন করে সেই সমাজ সংস্কারক হিসাবে একজন আবির্ভূত হতেন। কিন্তু এখন বর্তমান যুগে যে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি, তো এখানে প্রকাশনা অনেক বিস্তৃত, লেখক কবিও অনেক সংখ্যা বেড়েছে। তো সেই ক্ষেত্রে যে প্রশ্নটা, সেটা আসলে একবার উড়িয়ে দেওয়া যায় না যে কবি সাহিত্যকরা কমার্শিয়াল হয়ে যাচ্ছে। তবে সত্যিকার অর্থে যে চাহিদা অনুযায়ী, যুগের সাথে চাহিদা অনুযায়ী মানুষ যে সমাজ সংস্কারক লেখার চেয়ে বিনোদনমূলক লেখা লিখছে বেশি, যার কারণে অনেক লেখক কবি সাহিত্যিকই কমার্শিয়াল হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আর্থিক দিকটাও চলে এসেছে। কিন্তু সত্যিকার অর্থে সাহিত্য কখনো কমার্শিয়াল হয় না, মনের তাগিদ থেকে সাহিত্য সৃষ্টি হয়। আর প্রকৃত সাহিত্যিক কখনো বাণিজ্যিক হয় না, বাণিজ্য হয় না, লেখালেখি নিয়ে কখনো বাণিজ্য হয় না। আসলে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে রাষ্ট্রীয়ভাবে আমাদের আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? পাঠ্যাভ্যাস গড়ে তোলা খুবই জরুরি। বর্তমান যে মানবিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় হচ্ছে, সেক্ষেত্রে পাঠের কোনো বিকল্প নেই। একটি সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের এবং প্রজন্মকে অবশ্যই পাঠ্যাভ্যাস গড়ে তুলতে হবে, বই পড়তে হবে, বই পড়ার কোনো বিকল্প নেই, জ্ঞান অন্বেষণ করতে হবে, তাহলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। আর সেই ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে
বিশেষ করে অষ্টম শ্রেণী, আমি যেটা বলবো, আমি একজন শিক্ষকও, তো সেই হিসাবে যদি অষ্টম শ্রেণী পর্যন্ত রুটিনে তাদেরকে এক্সট্রা কারিকুলামে যে রুটিনে বরাদ্দ দেওয়া হয় সময়, সেইখানে সাহিত্য চর্চা, পাঠ্যাভ্যাস এবং কবিতা ইত্যাদি প্রতিদিনই রুটিনে থাকবে বা সপ্তাহে 2 দিন, তাহলে সেই ক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত যদি করা হয়, তারপরে যে বিভিন্ন স্কুল কলেজে যে গ্রন্থাগার রয়েছে সেটার আপডেট করা এবং নতুন নতুন বই সেখানে সংযোজন করা, তারপরে প্রতিটি থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে এই গ্রন্থাগারগুলো ভালো করে সেটার আধুনিকায়ন করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হবে, সেটা ঘন ঘন। বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে কবিতা, গান এসবের, কিন্তু পাঠ্যাভ্যাসের যে লেখক পরিচিতি বা কবিতা সমালোচনা, হ্যাঁ, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। এবার আপনার কাছ থেকে একটি কবিতা শুনবো। জি অবশ্যই, এই বইটি আমার গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছিল, শোনো সাফল্যের জয়ধ্বনি। সেখানে তরুণ প্রজন্মকে নিয়ে লিখেছি একটি কবিতা, সেই কবিতাটা আমি এখন পড়ছি। কবিতার নাম শোনো সাফল্যের জয়ধ্বনি। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি সরোবরে ফোটা শতদল, তুমি অশান্ত দরিয়ায় ফেনিল জলরাশি, দীপ্ত গৌরবে উজ্জ্বল, তুমি আধারে পূর্ণ শশী, তুমি দুঃখ সাগরে হাসি, তুমি হার না মানা দুরন্ত পথিক, সবুজ রাশি রাশি। রবির আলোতে প্রস্ফুটিত ফুল, তুমি শিশির ভাঙানিয়া ভোর, তোমার জন্য বাজে মন্দিরে ঘণ্টা, মসজিদে আজানের সুর। পিতার হৃদয়ে তুমি আশার স্বপন, মায়ের আদরের মণি, দাদির স্নেহের পুতুল সোনা তুমি, দাদুর হীরার খনি। অত্যাচারের বিরুদ্ধে কঠিন খড়গ, তুমি অন্যায়ের প্রতিবাদ, প্রিয়র অন্তরে সোনালি সুখ তুমি, ভালোবাসা করেছ আবাদ। হাজার দুঃখেও ভেঙে না পড়া, তুমি তো সেই সুজন, নিজে কষ্ট সয়ে অন্যকে সুখী করা, পরশ মানিকী রতন। দিশাহীন পথে দিশা হয়ে তুমি দেখিয়ে যাচ্ছ আগামী, জয় জয় জয়, নেই আর ভয়, শোনো সাফল্যের জয়ধ্বনি। বাহ, সুন্দর একটি কবিতা শুনলাম। সুবর্ণা দাস, একজন লেখকের নিজের পছন্দ অনুযায়ী লেখা উচিত নাকি পাঠকের পছন্দ অনুযায়ী লেখা উচিত? পাঠক এবং লেখক সেই সমন্বয়েই একটি জ্ঞান সাধনা হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই পাঠকের দিকটি বিবেচনা করতে হবে। তবে একজন লেখক লেখে কিন্তু অন্তরাত্মার তাগিদে, মনের তাগিদে। তো সেই ক্ষেত্রে পুরোপুরি পাঠকের রুচিটা ধরে রাখা, অনুভূতিটা ধরে রাখা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে মনে হয় সমন্বয় সাধনটাই খুব ভালো। লেখকের চাহিদা এবং লেখকের অন্তরাত্মা এবং পাঠকের চাহিদা দুটো সমন্বয়ে যদি লেখা হয় তাহলে লেখাটা খুব জীবন্ত হবে। এই যে আপনি সমন্বয়ের কথা বললেন, আপনি একজন শিক্ষক, বাচিক শিল্পী, কবি এবং লেখক, এই বিষয়গুলো কিভাবে সমন্বয় করেন? এক্ষেত্রে আমি সময়কে সর্বাধিক গুরুত্ব দিই। আমি যখন শিক্ষক তখন আমি একান্তভাবে শিক্ষক, তখন আমার উদ্দেশ্যই থাকে, উদ্দেশ্য এবং লক্ষ্যই থাকে আমার সামনে যে শিক্ষার্থীরা বসে থাকে তাকে উজাড় করে আমার জ্ঞান যতটুকু আছে সেটা ঢেলে দেয়া। তারপরে শিক্ষকতার পাঠ শেষ করে যখন আমি বাসায় আসি তখন আমি একজন পুরোপুরি সংসারী, তখন আমার চিন্তা থাকে আমার পরিবারকে নিয়ে, স্বামী সন্তানকে নিয়ে। তখন আবার যখন আমি কলম হাতে একজন লেখক, তখন আমার আর দুনিয়ার কোনো চিন্তা থাকে না, তখন একান্তভাবে আমি একজন সৃষ্টিশীল এবং আমি সম্পূর্ণভাবেই ধ্যানে থাকি। আর একটা লেখক যখন সৃষ্টি করে, কবি যখন সৃষ্টি করে তখন সে ধ্যানমগ্ন থাকে, তখন তার মানসপটে সে বিচরণ করে এবং সে তার মানসপট থেকে সমাজ এবং সব কিছু সমন্বয় করে তখন সে তার কলমের আঁচড়ে তুলে ধরে সেই সৃষ্টি। আপনি কাদের লেখার দ্বারা প্রভাবিত হয়েছেন কিংবা এখনো প্রভাবিত হন? আমি মূলত সকলের লেখাই পড়ি, রবীন্দ্র, নজরুল, সুকান্ত, সকলের লেখাই পড়ি। তবে সবচেয়ে আমি আমার যে অন্তরাত্মা, মানস শক্তি, সেটা দ্বারা আমি বেশি অনুপ্রাণিত হই এবং আমি মনের তাগিদ থেকেই যে সমাজকে প্রত্যক্ষ করি, বর্তমান সমাজকে প্রত্যক্ষ করি, সেটাই আমি তুলে ধরে নিয়ে আসি আমার লেখায়। কিভাবে বেড়ে উঠলেন? কেমন ছিল আপনার শৈশবকাল এবং শিক্ষা জীবন?
আমার শৈশবকাল ছিল খুবই দুরন্তপনার মধ্য দিয়ে। আমি যে 16 বছর পর্যন্ত গ্রামেই মানুষ হয়েছি। তো গ্রামের যে মুক্ত আলো হাওয়া সেখানে আমার বিচরণ ছিল, তো স্বাধীনভাবে বেড়ে উঠেছি। কিন্তু এরপরে আমার জীবনটা একদমই সংগ্রামী। আমার সেই এসএসসি পাশ করার পরে বিয়ে, তারপরে ডাবল এমএ করা, বিএড করা, শিক্ষকতা পেশায় ঢোকা, সংসার জীবনে সংগ্রাম করে আমি এতটুকু হয়েছি এবং শিক্ষকতা পেশায় ঢুকেছি এবং আজকে সংগ্রাম করে এসেছি এতটুকু পথ। প্রত্যেক মানুষের জীবনেই উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে, আপনি নিশ্চয়ই এর ব্যতিক্রম নন। আপনার জীবনে উদ্দেশ্য কি এবং লক্ষ্য কি? এখন আমার জীবনে যে সাংসারিক একটা উদ্দেশ্য ছিল ছেলেদের মানুষ করা, সৃষ্টিকর্তার কৃপায় তারা বড় হয়েছে আপনাদের আশীর্বাদে। এখন আমার উদ্দেশ্য, এখন আমি মোটামুটি ফ্রি। এখন আমার একনিষ্ঠভাবে উদ্দেশ্য হলো সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করা, একান্তভাবেই সৃষ্টিতে সময় দেয়া। এবং আমি কিছু ধারাবাহিকভাবে কাজ হাতে নিয়েছি। সেটা হলো যে এখনকার যে মূল্যবোধের অবক্ষয়, সেই হিসাবে প্রজন্মকে জাগাতে, তাদের মধ্যে মানবিক চেতনা, মনুষ্যত্ববোধ জাগাতে আমি যে লেখাগুলো বেশি উপহার দিচ্ছি। এবং এইবারও একটা বই বের করেছি, অমর একুশে বইমেলা 2026-এ। সেটা হলো যে শিক্ষার্থীদের জীবনে সফলতা অর্জন এবং ব্যক্তিত্ব গঠন, সেই একটা বই আমি বের করেছি শিক্ষার্থীদের জন্য। তারপরে ধারাবাহিকভাবে উপন্যাস এবং তাদের উপযোগী আরও অনেক কবিতার বই, গল্পের বই লিখব, পত্রপত্রিকায় লিখছি। মূলত আমার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিষ্ঠিত হওয়া লেখালেখি জীবনে। জানতে চাই আপনার ব্যক্তিগত জীবন ও পারিবারিক জীবন সম্পর্কে কিছু কথা। আমার মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাকে মানুষ করেছেন। আমরা 4 বোন, ভাই নেই। বাবা সরকারি চাকরিজীবী, মা একজন আদর্শ গৃহিণী। আর আমার হাজব্যান্ড একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আমার 2 ছেলে, বড় ছেলে বুয়েট থেকে পাশ করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর ছোট ছেলে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছে, সিএসই পড়ছে। তো আপনাদের আশীর্বাদ করবেন আমার ছেলে দুটোকে যেন মানুষ করতে পারে উপযুক্ত। আর আমার ছোট বোন বিসিএস ক্যাডার। আর আমরা 4 বোন, 1 বোন ইঞ্জিনিয়ার। এই তো আমাদের পারিবারিক জীবন। সুবর্ণা দাস, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞতা এটিএন নিউজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। দেশবাসীর মঙ্গল কামনা করছি, এটিএন নিউজের মঙ্গল কামনা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট কবি ও লেখক সুবর্ণা দাসের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।